আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করলেই পারমাণবিক বোমা হয়ে যায় না। ইউরেনিয়াম গ্যাস থেকে একটি আস্ত সচল বোমা রূপান্তর করার এই চূড়ান্ত প্রক্রিয়াকে সামরিক ভাষায় বলা হয় ওয়েপেনাইজেশন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধাপটি কোনোভাবে লুকাতে পারলেও অস্ত্র তৈরির শেষ ধাপগুলো লুকানোর জন্য ইরানকে অত্যন্ত কঠিন জটিল প্রক্রিয়া পার করতে হবে। টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের একটু সহজ করে আমি বলছি। দেখুন, ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ থেকে যে সমৃদ্ধ ইউরেনিয়াম বের হয় তা মূলত ইউরেনিয়াম হ্যাক্সোরাইড বা গ্যাস আকারে থাকে। গ্যাস দিয়ে কোনো বোমা বানানো যায় না। বোমার জন্য এটিকে গলিয়ে কঠিন ধাতব গোলক বা কোর বানাতে হয়। এই গ্যাসকে ধাতুতে রূপান্তর করার জন্য অত্যন্ত সংবেদনশীল কিছু ভ্যাকুয়াম ফার্নেস বা উচ্চ তাপমাত্রার চুল্লি, বিশেষ করে যে ক্রুসিবল বা ধাতু গলানোর পাত্র, সেটার প্রয়োজন। ইরান যদি এই ধাতু তৈরির সরঞ্জাম কোনোখানে স্থাপন করার চেষ্টা করে, তবে নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শনে সরাসরি চোখে পড়ে যাবে। পারমাণবিক বোমায় চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া শুরু করার জন্য ইউরেনিয়ামের কোরটিকে চারো দিক থেকে প্রচণ্ড গতিতে চেপে বা সংকুচিত করতে হয়। এর জন্য কোরের চারপাশে বিশেষ জ্যামিতিক বিন্যাসে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রচলিত যে বিস্ফোরক রয়েছে বসানো হয়, যা ভেতরের দিকে নিখুঁত শক ওয়েভ তৈরি করে। এই জটিল বিস্ফোরণের টাইমিং পরীক্ষা করার জন্য বিজ্ঞানীদের আসল ইউরেনিয়ামের বদলে অন্য ভারী ধাতু যেমন টাংস্টেন দিয়ে দামি নকল বোমা বানিয়ে পরীক্ষা করতে হয়। এই পরীক্ষাগুলোর জন্য অতি উচ্চ গতির ফ্ল্যাশ এক্স-রে বা বিশেষ ক্যামেরা লাগে। উপরন্ত এই বিশেষ পরীক্ষার জায়গাগুলোতে বিস্ফোরণের পর রাসায়নিক যে অবশিষ্ট অংশ থাকে তা বাতাসে এবং মাটিতে থেকে যায়। আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শকরা বাতাস এবং মাটির নমুনা পরীক্ষা করেও জানতে পারবেন যে পরমাণু অস্ত্র তৈরি হয়েছে কি হয়নি। পারমাণবিক বোমার পূর্ণ পরীক্ষার পূর্বে যখন ডামি বোমা পরীক্ষা করা হয়, বিস্ফোরণের চাপে সংকুচিত হয়ে সেই মাইক্রোসেকেন্ড চেইন রিঅ্যাকশন শুরু করার জন্য বোমার একেবারে কেন্দ্রকে একটি ক্ষুদ্র নিউট্রন উৎস বসাতে হয়। এর জন্য সাধারণত যে পোলিনিয়াম 210 বা ট্রিটিয়াম গ্যাস রয়েছে তা ব্যবহার করা হয়। এই উপাদানগুলো অত্যন্ত তেজস্ক্রিয় এবং সাধারণ কোনো বিদ্যুৎ কেন্দ্র বা বেসামরিক কোনো গবেষণা কেন্দ্রে এগুলোর প্রয়োজন হয় না। ইরান যদি নির্দিষ্ট আইসোটোপগুলো আলাদা করা বা প্রক্রিয়াজাত করার চেষ্টা করে, তবে ল্যাবরেটরি মনিটরিংয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থা যদি ইরানে পরিদর্শন করে, তার সাথে সাথে ধরা পড়ে যাবে। পারমাণবিক বোমা তৈরি করার পর সেটিকে ব্যবহার উপযোগী করতে হলে একটি ব্যালিস্টিক মিসাইলের মাথায় বা নোজ কোণে ফিট করতে হয়। পারমাণবিক বোমা সাধারণত বোমার চেয়ে অনেক ভারী এবং এর ওজনের ভারসাম্য এবং কম্পনের সহনশীলতার হিসাব আলাদা। মিসাইলের মাথায় ওয়ারহেড বসানোর জন্য বিশেষ ধরনের ভাইব্রেশন টেবিল এবং জটিল কম্পিউটার সিমুলেটিং সফটওয়্যার ব্যবহার করতে হয়। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো যেমন সিআইএ, মোসাদ, স্যাটেলাইট এবং সাইবার নজরদারির মাধ্যমে মিসাইলের ডিজাইনের এই সূক্ষ্ম পরিবর্তনগুলো ট্র্যাক করে। যেমন আইএই সুনির্দিষ্টভাবে এই সকল তথ্য সংগ্রহ করে। যখন কোনো মিসাইল পরীক্ষা হয়, যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটগুলো সেগুলোকে ট্র্যাক করে এর ওয়ারহেডগুলোর ডিজাইনগুলোকে বিশ্লেষণ করে। দেখুন, আন্তর্জাতিক আণবিক সংস্থা ইরানে নিয়মিত পূর্বে সকল কিছু পরিদর্শন করত। তবে 2025 সালের জুন মাসে যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, এরপর থেকে দীর্ঘ 1 বছর আন্তর্জাতিক আণবিক সংস্থার কোনো ধরনের টিম ইরানের যে পরমাণু স্থাপনা রয়েছে তা পরিদর্শনের সুযোগ পায়নি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে যেই ধাপগুলো আমি একেবারে ভিডিওর প্রথমে বললাম, সেই ধাপগুলো মাত্র 2 থেকে 3 মাসে পূরণ করা সম্ভব। সেখানে ইরানে 1 বছরের বেশি সময় ধরে কোনো ধরনের নজরদারি নেই। উপরন্তু ইরান গত 1-1.5 মাস ধরে একটি যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। ইরান এই ধরনের বহু মিসাইল পরীক্ষা করেছে, বহু বোমা পরীক্ষা করেছে, যেটা আলাদা করে শনাক্ত করার বিষয়টা খুবই কঠিন। ইরানে বহু বোমা হামলা হয়েছে, কম্পন হয়েছে। সেখানে নতুন করে পারমাণবিক কোনো পরীক্ষার বা কম্পন করা হয়েছে কিনা সেটা শনাক্ত করাও কঠিন। যুক্তরাষ্ট্রের বোমা হামলা এবং এই জায়গায় ইসরায়েলের বোমা হামলার কারণে ইরানের বিভিন্ন তেল ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসায়নিকভাবে বিভিন্ন ধরনের যেই সকল আইসোটোপ রয়েছে বাতাসে মিশে গেছে। এই সময়টা একটি পারমাণবিক বোমা তৈরি করার জন্য একটি
উত্তম এবং নিরাপদ লুকোনোর সময়। ইরান চাইলেই এই সময়ের ভেতর কয়েকটি পরমাণু বোমা তৈরি করে, যেমনটা বলা হয়েছিল যে অন্তত 10 থেকে 12টি পরমাণু বোমা তৈরি করার জন্য ইরানের কাছে পরিশোধিত যে ইউরেনিয়াম রয়েছে তার মজুদ রয়েছে, চাইলেই তারা এই বোমা তৈরি করতে পারে। ইরান এই সময়ের ভেতর এই সুযোগটা কি নিয়েছে, তারা এটি কি ব্যবহার করেছে, এই সন্দেহই রয়েছে এখন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আণবিক সংস্থার কাছে। যার জন্যই কিন্তু তারা ইরানের সঙ্গে যে কোনো পরমাণু চুক্তি বা পরমাণু ধাপের কোনো চুক্তির বিষয়ে আলোচনার পূর্বে এই পরিদর্শনের কাজটা শেষ করতে চায়। যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে আন্তর্জাতিক আণবিক সংস্থার এই ইরানের ভেতর প্রবেশ করে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবেই জানিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরমাণু চুক্তি করার পূর্বে আন্তর্জাতিক আণবিক সংস্থার কোনো ধরনের টিম বা কোনো বিজ্ঞানীরা ইরানে প্রবেশ করতে পারবে না, ইরানের পরমাণু সাইটগুলোতে যেতে পারবে না। আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই পরমাণু ইস্যুকে কেন্দ্র করে চুক্তি হবে, তারপর পরিদর্শন। আর এই পুরো বিষয়টা যে শান্তি চুক্তি রয়েছে, শান্তি প্রক্রিয়া রয়েছে বা 60 দিনের ডেডলাইন রয়েছে, সেখানে বড় ধরনের জটিলতা তৈরি করেছে। কেন ইরান নিজের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে দিতে চাচ্ছে না? তাহলে কি সেখানে গোপন কিছু রয়েছে বা ইরান গোপনে কিছু অর্জন করে ফেলেছে? সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছে। সন্দেহের মাত্রা যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত প্রবল যে এইখানে ইসরায়েলের বিষয়টাও একই রকম। তারা কিন্তু আগে নিশ্চিত হতে চাচ্ছে যে পরমাণু স্ট্যাটাসে বর্তমানে ইরানে কোন অবস্থানে রয়েছে, ডিজাইন বা পরমাণু বোমা তৈরি করেছে কিনা এই ধরনের কোনো তথ্য পাওয়া যায় কিনা। তার জন্য তারা আগে পরিদর্শন করতে চায়। তবে ইরান নাকচ করে দিয়েছে, বলেছে আগে চুক্তি হবে, তারপর পরিদর্শনের বিষয়ে চিন্তাভাবনা। দেখুন, একদিকে যখন ইরানের অভ্যন্তরে পরমাণু পরিদর্শনকে কেন্দ্র করে জটিলতা চলছে, ঠিক এমতো অবস্থায় ইরানের প্রেসিডেন্ট ইরানকে বিশ্বের বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে দৃঢ়ভাবে দাবি করে জানান যে এই বীরত্বপূর্ণ লড়াইয়ের পর যেটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা করেছে, ইরান এখন সারা বিশ্বে একটি শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ জাতি হিসাবে স্বীকৃত। কারণ যুক্তরাষ্ট্রের মতো দেশের বিরুদ্ধে 100 দিনের বেশি টানা যুদ্ধ করে টিকে থাকা অনেকটা জটিল বিষয় ছিল, যেটি ইরান করে দেখিয়েছে। দেখুন, ইরানের প্রেসিডেন্ট জনাব পেজিশকিয়ানের ঘোষণা এমন এক সময় আসলো যখন ইরানকে কেন্দ্র করে, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে নানান ধরনের জল্পনা কল্পনা চলছে। দেখুন, একেবারে প্রথম থেকেই ইসরায়েল ইরানের সঙ্গে এই শান্তি চুক্তি এবং আলোচনার ক্ষেত্রে কোনো ধরনের সায় দেয়নি। তাদের স্টেটমেন্ট ছিল যে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলতে হবে এবং তার কোনো ধরনের অস্তিত্ব থাকবে না। তারা আশঙ্কা করে যে ইরান যদি একটি পরমাণু বোমা তৈরি করে, সেটা ইসরায়েলের মতো ছোট দেশের জন্য অস্তিত্বের জন্য বড় হুমকি। ঠিক এমতো অবস্থায় ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার যারা টিম রয়েছেন তাদের পরিদর্শনের অনুমতি দেয়নি। আর এই ইস্যুটি এই আলোচনা এবং নতুন করে সংঘাতের ক্ষেত্রে বড় ধরনের টেনশন তৈরি করেছে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের এই প্রতিক্রিয়ার বিরুদ্ধে পাল্টা কি পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।